এখানে কোয়েশ্চেন আছে 30টা। হ্যাঁ, এই সেটটাতেও কোয়েশ্চেন আছে 30টা। 30টা কোয়েশ্চেনের মধ্যে গতদিন আমি বলছিলাম আপনাদেরকে যে আমাদের ফাইনালেও থাকবে 30টা কোয়েশ্চেন, এবং 30টা কোয়েশ্চেনের মধ্যে 15টা এমসিকিউ থাকবে আর 15টা শর্ট কোয়েশ্চেন থাকবে। তো এই সেটটা হুবহু ওরকম করেই করা আছে, 15টা এমসিকিউ দেওয়া আছে এবং 15টা শর্ট অ্যান্সার দেওয়া আছে। তো আমি হচ্ছে যে এই প্রশ্নগুলো একটু আলোচনা করব। নর্মালি আমরা যেগুলো পড়াবো, হ্যাঁ, আসবে কিন্তু এগুলোই জাস্ট একটু ঘুরাই ফিরে আসবে, হয়তোবা যদি চেঞ্জ আসে তাহলে একটু ঘুরাই ফিরে আসবে। আপনাকে একটু জাস্ট ক্রিটিক্যালি খুব ভালোভাবে চিন্তা করে অ্যান্সার গুলো করতে হবে। আমি প্রথম কোশ্চেনের অ্যান্সারটা যদি বলি যে হুইচ ইমেজ ফরম্যাট ইজ বেস্ট suited for photograph and images with gradients due to its ability to handle millions of colors and efficient compression. দেখেন এইটার অ্যান্সারটা কিন্তু বলতেছে জেপিজি। এর প্রশ্নটা কি বলছে, হুইচ ইমেজ ফরম্যাট ইজ বেস্ট সুইটেড ফর ফটোগ্রাফ, ফটোগ্রাফের জন্য কোন ইমেজ ফরম্যাটটা সবচেয়ে বেস্ট। দেখেন আমরা যখন মোবাইল দিয়েও কোনো ছবি তুলি তখন কিন্তু জেপিজি আসে, অথবা কারো কাছ থেকে যদি কোনো ছবি নেই তাহলেও কিন্তু জেপিজি আসে। তো এই জায়গায় বলছে যে ফটোগ্রাফের ক্ষেত্রে আপনার কোন ইমেজ ফরম্যাটটা সুইটেবল, সবচেয়ে বেটার, এবং গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে আপনার কোন ইমেজ সবচেয়ে বেটার হয়। তো এইটার অ্যান্সার হচ্ছে জেপিজি অথবা জেপিইজি। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে হুইচ ইমেজ ফরম্যাট সাপোর্টস ট্রান্সপারেন্সি অ্যান্ড ইজ কমনলি ইউজড ফর ওয়েব গ্রাফিক্স অ্যান্ড ইমেজ উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা দেখবেন যে অনেক সময় আমরা আইকন ব্যবহার করি না, লোগো ব্যবহার করি না। হ্যাঁ, বিশেষ করে আইকন এবং লোগো গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইমেজের ফরম্যাট পিএনজি সেভ করে থাকি। তো পিএনজির বিষয়টা কি, পিএনজির বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে। আপনারা ফটোশপ সফটওয়্যার ইউজ করছেন না? বলেন তো, আপনারা ফটোশপ সফটওয়্যার ইউজ করছিলেন না অনেকেই? যখন হচ্ছে আপনি একটা আর্টবোর্ড নিবেন, নেওয়ার পর দেখবেন যে যখন আপনি ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট করে দিচ্ছেন তখন দেখবেন যে এরকম ছোট 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 ঘর ঘর দেখা যায় কিছু, তাই না? হ্যাঁ, এটা মূলত ট্রান্সপারেন্ট। হ্যাঁ, তো অর্থাৎ এই ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যে আপনার একটা গ্লাস, যেমন আপনার ধরেন যে আপনার রুমের যে উইন্ডোর গ্লাসটা আছে, এটা এই পাশ থেকে ওই পাশে যেরকম দেখা যায় সেম হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজের ক্ষেত্রেও। যদি ধরেন আপনি একটা ইমেজ নিয়েছেন, ওই ইমেজের কোনো একটা গ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা ট্রান্সপারেন্ট ইমেজ। আমি হয়তোবা বুঝতে পারলাম কিনা জানি না। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ঠিক আছে, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। তো বলছে যে হুইচ ইমেজ ফরম্যাট সাপোর্ট ট্রান্সপারেন্সি, মানে যেহেতু ট্রান্সপারেন্সির কথা বলতে তার মানে আর পুরোটা পড়ারও দরকার হচ্ছে না, তো চোখ বন্ধ করে আনসার হবে পিএনজি। কারণ পিএনজি হচ্ছে তো পিএনজি ফাইল, তো এটা তো কোনো ইয়ে হবে না। জেপিজি তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট অথবা ব্ল্যাক যে কোনো একটা থাকে, জিআইএফ এরও ব্যাকগ্রাউন্ড থাকে, শুধু হচ্ছে পিএনজি ফরম্যাট ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ট্রান্সপারেন্ট থাকে, অর্থাৎ স্বচ্ছ থাকে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ফাইল এক্সটেনশন ইজ কমনলি অ্যাসোসিয়েট উইথ ফটোশপ প্লাগইন ফাইলস। এখন ফটোশপ প্লাগইন ফাইলের জন্য কোন ফরম্যাটটা কমনলি অ্যাসোসিয়েট, এটা হচ্ছে .8bf। এটা আপনারা মুখস্থ করে রাখবেন, .8bf এটা একটা ফাইল ফরম্যাট, এটা একটা এক্সটেনশন। এক্সটেনশন মূলত বোঝা যাচ্ছে যে কোনো ফাইলের নামের শেষে ডট দিয়ে যেটা দেওয়া থাকে ওইটাকে বলে এক্সটেনশন। যেমন আপনার একটা যদি আপনি MP4 একটা ভিডিও ফাইল দেখেন তাহলে দেখবেন যে নামের পরে .mp4 দেওয়া থাকে, এটাকে বলে এক্সটেনশন। একটা যদি আপনি অডিও ফাইল দেখেন তাহলে ওইটার শেষে নামের পরে দেখেন যে .mp3। তো এই যে এই জিনিসগুলোকেই বলে এক্সটেনশন। সেটাই প্লাগইনের এক্সটেনশন হচ্ছে .8bf। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ লেয়ার মাস্ক, লেয়ার মাস্কের ফাংশন কি? এটা হচ্ছে টু হাইড অর রিমুভাল পার্টস অফ এ লেয়ার। এটা ফটোশপের একটা কোশ্চেন, আপনারা এটা একটু দেখে নেবেন, মুখস্থ করে রাখবেন, সমস্যা নেই।
হোয়াট ইজ এ স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট কি, এটাও ফটোশপের কোশ্চেন। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট কি? স্মার্ট অবজেক্ট হচ্ছে a layer that can edit non destructively, অর্থাৎ যে লেয়ারটা হচ্ছে যে আমরা কি নন ডিস্ট্রাক্টিভলি এডিট করতে পারবো, ঠিক আছে, ওইটাকেই বলে মূলত স্মার্ট অবজেক্ট। পরের প্রশ্নটা হচ্ছে হাউ ডু ইউ ডিসপ্লে আউটপুট ইন জাভাস্ক্রিপ্ট। এখানে দেখেন ইউজিং প্রিন্ট আছে, ইউজিং অ্যালার্ট আছে, ইউজিং কনসোল ডট লগ আছে, ইউজিং ডকুমেন্ট ডট রাইট আছে। এই জায়গায় তো একটু প্যাচ লাগাই গেল, কারণ হচ্ছে অ্যালার্ট দিয়েও আপনি ডিসপ্লে করতে পারবেন, কনসোল ডট লগ দিয়েও ডিসপ্লে করতে পারবেন, ডকুমেন্ট ডট রাইট দিয়েও আপনি ডিসপ্লে করতে পারবেন। আমরা জাভাস্ক্রিপ্টে কোনো আউটপুট দেওয়ার জন্য এই তিনটা ফাংশনই কিন্তু ব্যবহার করে থাকি। তো আপনার হচ্ছে যে এইটা এই কোশ্চেনটা যদি আসে আর এখানে যদি এরকম করে দেয়াই থাকে, এই তিনটা অপশনই থাকে, তাহলে আপনি যে কোনো একটা অপশন দিয়ে দিবেন। তবে আমি প্রিফার করবো কনসোল ডট লগ আপনি দিবেন। কনসোল ডট লগ দেওয়ার পর আপনি হচ্ছে তারপরে অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন, তার এখানে তিনটা অ্যান্সারই হবে, আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, অনেক সময় আছে অনেক অ্যাসেসর হুবহু অ্যান্সার শিট দিয়ে কাটে, অর্থাৎ 6 নম্বরে ও 6 সি না দিয়ে আপনি 6 বি দিছেন ক্রস। এখন 6 বি যে অ্যালার্ট আছে, অ্যালার্ট দিয়েও তো ডিসপ্লে হয়, তাই না? তো এটা আছে উনি ভাবতেছে না, উনি 6 বি ওখানে অ্যান্সার আছে কাটতেছে এরকম করে, একের এ 6 বি, হ্যাঁ দিয়ে এরকম করে কাটতেছে, এরকম করে কাটতে গিয়ে আপনার কি হয়ে গেল, আপনার এই অ্যান্সারটা ভুল কেটে দিল। আলটিমেটলি কিন্তু আপনার অ্যান্সারটা ঠিক ছিল, তাই না? এর জন্য জিজ্ঞাসা করে নেবেন এই এরকমের ক্ষেত্রে। হ্যাঁ, বেশ কয়েকটা কোশ্চেনের সেটে আছে যেগুলোর অ্যান্সার এরকম মাল্টিপল হয়। তবে এর আগে একদিন একটা মনে হয় বলছিলাম ভার এবং লেট নিয়ে, যদি বা এটা আলোচনা না করি তাহলে সামনে এটা আসবে। তো এইটাই জাভাস্ক্রিপ্টে আউটপুট নেওয়ার জন্য আমরা যদি জাভাস্ক্রিপ্টের বেসিকটুকু জেনে থাকি তাহলে আমরা এটা জানি যে জাভাস্ক্রিপ্টের আউটপুট আমরা অ্যালার্ট দিয়ে নিতে পারি, কনসোল ডট লগ দিয়ে নিতে পারি, ডকুমেন্ট ডট রাইট দিয়েও নিতে পারি। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে কনসোল ডট লগ আনসার হিসেবে সিলেক্ট করব। পরের কোশ্চেন হচ্ছে হোয়াট আর সিঙ্গেল লাইন এন্ড মাল্টি লাইন কমেন্টস ইন জাভাস্ক্রিপ্ট, হাউ ডু ইউ কমেন্ট আউটপুট। দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে। আমরা কি করি, এইচটিএমএল এর কোড কমেন্ট করে রাখি, সিএসএস এর কোড কমেন্ট করে রাখি, জাভাস্ক্রিপ্ট এর কোড কমেন্ট করে রাখি। মূলত সে কমেন্ট করে রাখার উদ্দেশ্য হচ্ছে ওই কোডটা কি ডিজেবল হয়ে থাকে, ওই কোডের আউটপুটটা কি ব্রাউজারে শো করে না, এটাই হচ্ছে মূলত কমেন্ট। এই কারণে কমেন্ট করি, তাই না? আমরা বিভিন্ন কারণে, যদি এখন কমেন্টের কথাটা বলতে চাই, যে বিভিন্ন কারণে আমরা কমেন্ট করি। যেমন আমরা আমাদের কোড গুলোকে কোন সেকশনের কোড এটা সেটা ইন্ডিকেট করার জন্য আমরা কমেন্ট করি। যদি বলি যে আমি অ্যাবাউট সেকশনে কোড করতেছি, তাহলে জাস্ট আমি উপরে লিখে দিলাম যে অ্যাবাউট সেকশন কোড স্টার্ট হিয়ার দিয়ে এই লেখাটাকে কমেন্ট লাইনের মধ্যে লিখে দিলাম। তাহলে এই লেখাটা আর আমার ব্রাউজারে শো করলো না, কিন্তু ব্যাকএন্ডে যদি অন্য আমি ছাড়াও অন্য কোনো ডেভেলপার গিয়ে আমার কোডটা চেক করে, তাহলে খুব সহজে বুঝতে পারবে যে এখানে অ্যাবাউট সেকশনের কোড এখান থেকে শুরু হয়েছে। তো যাই হোক, কমেন্টের উদ্দেশ্য সবগুলোতেই সেম, এইচটিএমএল ও সেম, জাভাস্ক্রিপ্ট ও সেম, সিএসএস ও সেম, পিএইচপি ও সেম, যত জায়গা আছে কমেন্টের উদ্দেশ্য সেম, শুধু কমেন্ট করার ধরন আলাদা। এইচটিএমএল এ একভাবে কমেন্ট করি, সিএসএস এ একভাবে কমেন্ট করি, জাভাস্ক্রিপ্ট এ আরেকভাবে কমেন্ট করি। তো ওনারা যে কোশ্চেনটা এখানে করছে, জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে মাল্টি লাইন কমেন্ট করবো, একবারে অনেকগুলো লাইন কমেন্ট করবো। দেখেন এখানে ডি নাম্বার অ্যান্সারটা হবে। হ্যাঁ, আর সিঙ্গেল লাইন হচ্ছে ডাবল স্ল্যাশ, আর মাল্টি লাইন হচ্ছে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এর মাঝখানে, অর্থাৎ স্ল্যাশ দিয়ে স্টার শুরু হবে আর স্টার দিয়ে স্ল্যাশ এখানে শেষ হবে। তো এর মাঝখানে যে কোডগুলোকে রাখবো ওই কোডগুলোই মূলত কমেন্ট হয়ে থাকবে। এই কোশ্চেনটা হচ্ছে এটাই। 8 নম্বর কোশ্চেন আছে সিলেক্ট দ্য বেসিক ডাটা টাইপস ইন জাভাস্ক্রিপ্ট। এখন আমরা আবারও বলি, দেখেন এখানে জাভাস্ক্রিপ্টের যে কোশ্চেন গুলো দিচ্ছে সবগুলো কিন্তু বেসিক কোশ্চেন, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যদি আমরা কখনো কোথাও 2টা বা 3টা ক্লাসও করে থাকি, যদি 3টা ক্লাস করে থাকি, তাহলে আমি মনে করি যে আমরা এই কোশ্চেন গুলো অনায়াসে পারবো। কারণ দেখেন এখানে যে সিলেক্ট দ্য বেসিক ডাটা টাইপস ইন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ গুলো কি
এটা আমাকে সিলেক্ট করতে বলছে। এখানে প্রথমটা নাম্বার স্ট্রিং বুলিয়ান অবজেক্ট অ্যারে, দ্বিতীয়টা হচ্ছে নাম্বার স্ট্রিং বুলিয়ান আনডিফাইন্ড নাল অবজেক্ট, সি নাম্বার হচ্ছে ইন্টিজার ফ্লোট স্ট্রিং বুলিয়ান অবজেক্ট, তারপরে ক্যারেক্টার স্ট্রিং বুলিয়ান অবজেক্ট অ্যারে। অ্যান্সার হবে ডি নাম্বারটা। আপনি খেয়াল করে দেখেন জাভাস্ক্রিপ্টের যে ইয়াগুলো আছে, ডাটা টাইপগুলো আছে নাম্বার স্ট্রিং বুলিয়ান আনডিফাইন্ড নাল এবং অবজেক্ট। ঠিক আছে, এই প্রশ্নটাই সাপোজ ধরেন যে এই প্রশ্নটা আপনার এটাই আসলো আপনার সামনের অ্যাসেসমেন্টে, যদি এটাই আসে এইরকম একটা প্রশ্ন আছে শর্ট অ্যান্সারে, শর্ট কোশ্চেনে গিয়ে বলছে যে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপগুলো লেখেন। তো আপনার যদি ওই জায়গায় গিয়ে মনে না থাকে তাহলে আপনি আবার ব্যাক করবেন 8 নাম্বারে এসে ব্যাক করে দেখে যাবেন যে বি নম্বরে আপনি অ্যানসার দাঁড়ায় দিয়েছিলেন নাম্বার স্ট্রিং বুলিয়ান আনডিফাইন্ড নাল এবং অবজেক্ট। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ। এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, যদি W3 স্কিলে যান, W3 স্কিলে গিয়ে জাভাস্ক্রিপ্ট ট্যাবে ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের যে বেসিক কয়েকটা আছে টপিকস আছে, বেসিক টপিকস কয়েকটা দেখলে ভালোভাবে আরো ক্লিয়ার হবেন আপনারা। এই কারণে বলতেছি, এখানে অনেকেই আমরা স্টুডেন্ট আছি তো এগুলো বলতেছি, আর যারা আমরা অলরেডি কাজ করি এগুলো নিয়ে তাদের জন্য তো এগুলো কোনো বিষয় না। হ্যাঁ, আপনারা তো এগুলো অনায়াসই পারবেন। যাই হোক, 9 নম্বর কোশ্চেনটা আসবো, হাউ ডু ইউ চেক দ্য ডাটা টাইপ অফ এ ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ আপনি কিভাবে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ চেক করবেন। ডাটা টাইপ কি, ডাটা টাইপ কি, একটু আগে কিন্তু আমরা এই জিনিসটা পড়ে আসলাম। ডাটা টাইপ হতে পারে না, যদি আমি লিখি আমার নাম লিখি ফারুক আহমেদ, এটা একটা ডাটা টাইপ। যদি লিখি 20 লিখি 20 অর্থাৎ 20, এটা একটা ডাটা টাইপ, তাই না? তো এই যে ডাটা টাইপ, এখানে দুই ধরনের ডাটা টাইপ হলো। একটা আছে স্ট্রিং কোনটাকে বলে, যেটা ABCD দিয়ে শুরু হয়, এগুলোকে বলে স্ট্রিং ডাটা টাইপ। আর যেটা নাম্বার 1 2 3 4 5 এটাকে বলে নাম্বার ডাটা টাইপ। তো এই জায়গায় সেটা বলছে যে হাউ ডু ইউ চেক দ্য ডাটা টাইপ অফ এ ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। আপনি জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ কিভাবে চেক করবেন এটা জানতে চাচ্ছে। তো এটা হচ্ছে টাইপ অফ ভেরিয়েবল। টাইপ অফ নামে একটা আছে, ফাংশন আছে। এই টাইপ অফ ফাংশন ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ চেক করতে পারবো। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নটাতে আসি, হোয়াট আর এরিথমেটিক অপারেটর ইন জাভাস্ক্রিপ্ট, প্রোভাইড এক্সাম্পল। এরিথমেটিক অপারেটর কোনটাকে বলে? এরিথমেটিক অপারেটর হচ্ছে গাণিতিক অপারেটর। গাণিতিক বলতে কি বোঝায়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটাই হচ্ছে গাণিতিক। তো এই প্রশ্নটা এটাই বলছে যে হোয়াট আর এরিথমেটিক অপারেটর ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের এরিথমেটিক অপারেটর গুলো কি কি? আমি যেগুলো বললাম খেয়াল করেন তো, কোথায় আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দেখেন খুঁজে পাবেন যে এ নাম্বারটাতে আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এগুলোই তো গাণিতিক অপারেটর। আর কিছু আছে এগুলোর ব্যতীত? নাই। কিন্তু এটা দিয়ে আমরা কি গণিত করে থাকি। হ্যাঁ, তো এরপরে 11 নম্বর কোশ্চেন আছে, হুইচ কিওয়ার্ড ইজ ইউজড টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। এই তো প্যাচ লাগিয়েছে, তাই না? আমার 11 নম্বরে উপরে একটা যেরকম প্যাচ লাগছে 11 নম্বরে এসে কিন্তু সেরকম একটা প্যাচ লেগে গেছে। কোন কিওয়ার্ডটা ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্টে? দেখেন এ নম্বরে আছে ভার আর ডি নম্বরে আছে লেট। অ্যানসার কিন্তু দুইটাই হয়, ভারও হয় লেটও হয়, তাই না? আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা ভার দাগাবেন। হ্যাঁ, ভার ইয়ে করবেন। কারণ কি, ওই যে বলছিলাম না যে অ্যাসেসররা অনেক সময় খেয়াল না করে অ্যানসার শিট দেখে খাতা কাটে। হ্যাঁ, অ্যানসার শিটে এ আছে, এ যদি না দিয়ে আপনি এখন ডি দিয়ে থাকেন তাহলে ক্রস দিয়ে দিল। কিন্তু আলটিমেটলি উনি যদি এটা চেক করতো আসলে প্রশ্নটা কি ছিল, উত্তরটা কি দিয়েছে, তাহলে কিন্তু উনি আপনি লেট দিলেও ঠিক দিবে, ভার দিলেও ঠিক দিবে। কিন্তু ওই সময় গিয়ে আসলে তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করার কারণে বা তাড়াতাড়ি শেষ করার কারণে ওনারা কিন্তু ওই অ্যান্সার শিটের ABCD দেখে কাটে। তো এই জন্য আমি বলবো আপনারা ভার দিবেন, কারণ অ্যান্সার শিটে ভার দেওয়া আছে। এরপর আসবো আমরা which operator is used for strict equality comparison in JavaScript.
স্ট্রিক্ট ইকুয়ালিটি বলতে এখানে বুঝাইছে কথাটা যে কোন অপারেটরটা জাভাস্ক্রিপ্টের ভ্যালুও চেক করবে এবং ডাটা টাইপও চেক করবে। আমরা এর আগের ক্লাসে মনে হয় এরকম একটা পেয়েছিলাম। তো এইটা হচ্ছে যে স্ট্রিক্ট দিয়ে ওটা বুঝাইছে যে ডাটা টাইপ এবং ভ্যালু দুইটাই চেক করবে কোন অপারেটর। আমরা জানি তিনটা ইকুয়াল যেটা আছে এটা ডাটা টাইপ এবং ভ্যালু দুটাই চেক করে, আর ডাবল ইকুয়াল হচ্ছে শুধুমাত্র ভ্যালু চেক করে। আপনার এই প্রশ্নটা আসবেই, আমি ওই দিনও বলছিলাম যে এই প্রশ্নটা আসবে, আজকেও বলি। দেখেন ওই দিন ছিল অন্যভাবে, আজকে আবার আসছে আর এক ভাবে, কিন্তু প্রশ্ন সেম। এই জন্য বলি এই প্রশ্নটা ভালো করে মনে রাখবেন। আমি আবারও বলি, ডাবল ইকুয়াল হচ্ছে শুধুমাত্র ভ্যালু চেক করে, আর তিনটা ইকুয়াল আছে ভ্যালু এবং ডাটা টাইপ দুটাই চেক করে। পরের প্রশ্ন দেখে আসি, হুইচ ফাংশন ইজ ইউজড টু আউটপুট ডাটা টু দ্য কনসোল ইন জাভাস্ক্রিপ্ট। আমরা ব্রাউজারের কনসোল আছে না, ব্রাউজারের কনসোলে কোন ফাংশনটা ইউজ করলে ব্রাউজারের কনসোলে আউটপুট আসে? আমরা জানি কনসোল ডট লগ। আমরা যদি জাভাস্ক্রিপ্টের বেসিক কোড করে থাকি, আবারও বলি, তাহলে আমরা এই অ্যান্সারটা জানি যে কনসোল ডট লগ যদি আমরা ব্যবহার করি তাহলে কনসোলে আমাদের আউটপুট আসে। এরপরে 14 নম্বরটা, হুইচ বিল্ট-ইন মেথড ইজ ইউজড টু কনভার্ট এ স্ট্রিং টু অ্যান ইন্টিজার ইন জাভাস্ক্রিপ্ট। বলছে কোন একটা মেথডকে, হ্যাঁ, যদি আমরা ইন্টিজারে সরি হুইচ বিল্ট-ইন মেথড, কোন বিল্ট-ইন মেথডটা ব্যবহার করে একটা স্ট্রিংকে ইন্টিজারে আমরা কনভার্ট করতে পারবো। প্রশ্ন হচ্ছে হুইচ বিল্ট-ইন মেথড ইজ ইউজড টু কনভার্ট এ স্ট্রিং টু অ্যান ইন্টিজার ইন জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ কোন বিল্ট-ইন মেথড ব্যবহার করে একটা স্ট্রিংকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। এটা খুবই সহজ একটা অ্যানসার, সেটা হচ্ছে পার্স ইন্ট। মনে রাখবেন এটা হচ্ছে পার্স ইন্ট, একটা ফাংশন। এই পার্স ইন্ট ফাংশন ব্যবহার করে বা এই মেথডটা ব্যবহার করে আমরা একটা স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে পারবো। 15 নম্বর কোশ্চেনটা আসবো, হোয়াট ডাজ দ্য মেথড কোয়েরি সিলেক্টর ডু ইন জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে কোয়েরি সিলেক্টর মেথডের কাজ কি? কোয়েরি সিলেক্টর মেথডের কাজ হচ্ছে it selects the first element based on a CSS selector. হ্যাঁ, it selects the first element, এটা প্রথম এলিমেন্ট সিলেক্ট করে based on a CSS selector. CSS selector এর উপর ভিত্তি করে এটা কি করে, ফার্স্ট এলিমেন্টটা সিলেক্ট করে। এরপরে 16 নম্বর কোশ্চেন হচ্ছে, এখন এখান থেকে শর্ট কোশ্চেন শুরু হবে, অন্যটা আমাদের এখানে শর্ট কোশ্চেন থাকবে। তার মধ্যে 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর ডাটা টাইপস ইন জাভাস্ক্রিপ্ট গিভ এক্সাম্পল। ওই উপরে বলছিলাম, একটু আগে বলছিলাম কিন্তু, যে একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে বলবে যে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ গুলো কি কি, একটা এক্সাম্পল দেন। তাহলে আমরা যদি ডাটা টাইপ গুলো ভুলে যাই তাহলে ওই জায়গা থেকে আমরা কি এমসিকিউ থেকে নিয়ে আসতে পারবো। ওখানে ছিল নাম্বার, নাম্বারের এক্সাম্পল আমরা কি দিতে পারি, 1 2 3 4 5 এটা। তারপরে স্ট্রিং এর एग्जांपल কি দিতে পারি, যে আমি বলছিলাম যে ফারুক। তারপরে বুলিয়ান, বুলিয়ান হচ্ছে ট্রু অথবা ফলস, ট্রু অথবা ফলস, এটা একটা ডাটা টাইপ। এই ডাটা টাইপটাকে বলে বুলিয়ান ডাটা টাইপ। আর আনডিফাইন্ড কি, আনডিফাইন্ড মানে আমি কোনো ডিফাইনই করি নাই, হ্যাঁ, কোনো কিছু দেই নাই, এটা হচ্ছে আনডিফাইন্ড। নাল কি, নাল আনডিফাইন্ড যদিও বা কাছাকাছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন যে আনডিফাইন্ড কি করলেন, একটা ভেরিয়েবল নিলেন, ধরেন যে ভেরিয়েবল নিলাম এক্স, এক্স দিয়ে আর কিছু নেই, শুধু এক্সই, এটা হচ্ছে আনডিফাইন্ড, মানে আর কিছুই করি নাই। আর নাল হচ্ছে আমি কি করলাম, এক্স দিয়ে ইজ ইকুয়াল টু দিয়ে আমি কিছুই দিলাম না, এটা হচ্ছে নাল। এক্স দিয়ে ইজ ইকুয়াল টু দিয়ে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমি কিছু দিলাম না, এটা হচ্ছে নাল। এরপর হচ্ছে সিম্বল, সিম্বল হচ্ছে ES6, যেটা হচ্ছে যে ইয়েগুলো। তো এটা হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ। আপনারা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন, এই সেটটাও খুব ভালো করে পড়বেন। গত সেট এবং এই সেট মিলিয়ে আমি মনে করি মিনিমাম 15টা কোশ্চেন আপনারা পাবেন, কমন পাবেন। তো 17 নম্বরটাতে যেতে যাই, হাউ ডাজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট ডিফার ফ্রম স্ট্যাটিক এন্ড ডাইনামিক ওয়েবসাইট। এটা ওই দিন ছিল কিনা জানি না। স্ট্যাটিক, ডাইনামিক এবং ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট, এই তিনটার মধ্যে পার্থক্য।
অনেকেই আমরা দুইটা লিখে থাকি, 3 নম্বরটা লিখি না। ইন্টারেক্টিভ স্ট্যাটিক ওয়েবসাইট, ফিক্সড কন্টেন্ট, নো ইউজার ইন্টারাকশন। অর্থাৎ আমরা যদি আমাদের মতো করে ভালোভাবে আমাদের নিজেদের ভাষায় লিখতে যাই, যে স্ট্যাটিক ওয়েবসাইটের ডাটাবেস থাকে না, যদি কোনো কিছু এডিট করতে হয় তাহলে কোডের ভিতর থেকে এডিট করতে হয়। যদি আমি এভাবে লিখে দিই তাহলেই হবে। এরপরে যদি এসে ডাইনামিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট কি? ডাইনামিক ওয়েবসাইটের ডাটাবেস থেকে ডাটাগুলো ডাটাবেস থেকে শো করে, বাস ডাইনামিক ওয়েবসাইট হলো। এরপর ইন্টারেক্টিভ ওয়েবসাইট, ইন্টারেক্টিভ এনগেজেস ইউজার উইথ রিয়েল টাইম ইন্টারাকশন ইউজিং ফ্রন্ট এন্ড টেকনোলজিস। অর্থাৎ কি ফ্রন্ট এন্ড টেকনোলজি ব্যবহার করে ইউজারদেরকে কি করে ইন্টারাকশন করে। অর্থাৎ যদি আমরা বলি, আপনারা এই করছেন কিনা জানি না, অনেক সময় আমরা এই আমাদের ওয়েবসাইটে রিয়েল টাইম ইউজার দেখতে পাই। হ্যাঁ, তো রিয়েল টাইম ইউজার যখন দেখতে পাই, এখানে কিন্তু যদি 100 জন বা 200 জন আমার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে কিন্তু আমার এখানে রিয়েল টাইম ইউজারে 200 দেখা যাচ্ছে। এটাও কিন্তু একটা ইন্টারেক্টিভ ওয়েবসাইট এক্সাম্পল। এরপর যদি আরেকটা বলি যে আমরা একটা ফর্ম তৈরি করছি, ফর্ম তৈরি করার পর সুন্দর করে সাবমিট ক্লিক করছি, এখন হচ্ছে বাটনের টেক্সট আছে, সাবমিটিং দেখাচ্ছে বা কিছু একটা দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট এক্সাম্পল। হ্যাঁ, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা আকর্ষণীয় করার জন্য যে কাজগুলো করে থাকি, এটাই মূলত হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইটের একটা এক্সাম্পল। এরপর হচ্ছে হুইচ কোড এডিটর ডু ইউ প্রিফার, মানে আপনি কোন কোড এডিটরটা প্রিফার করেন। হ্যাঁ, আপনারা অনেকে নোটপ্যাড প্লাস প্লাসে কোড করেন, অনেকে ভিএস কোডে কোড করেন। তো আসলে আপনি কোনটাকে প্রিফার করতেছেন? আমি জানি আপনারা এখন সবাই মোটামুটি 80% ডেভেলপারেরাই আপনারা ভিএস কোড ইউজ করেন। আপনি লিখে দিলেন যে আমি ভিএস কোড প্রিফার করি। এখন বলতে পারেন যে কেন প্রিফার করেন? কারণ এখানে বেশ কিছু এক্সটেনশন আছে। হ্যাঁ, তারপরে গিটের সাথে ইন্টিগ্রেশন করা যায়। হ্যাঁ, এগুলো যদি আপনি লিখে দেন, লাইট ওয়েটেড, এগুলো লিখে দিলেন যে লাইট ওয়েটেড, এখানে বেশ কিছু এক্সটেনশন ব্যবহার করা যায়, গিটহাবের সাথে কি করা যায়, কানেক্ট করা যায়। এই জন্য আমি হচ্ছে যে ভিএস কোড সফটওয়্যারটা বা কোড এডিটরটা ব্যবহার করি। এটা লিখে দিলে হয়ে গেল আনসার। 19 নম্বরটা হচ্ছে ক্যান ইউ এক্সপ্লেইন দ্য বেসিক পারপাস অফ এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল সফটওয়্যার ইন ওয়েব ডেভেলপমেন্ট। এখন প্রশ্ন আসছে ক্যান ইউ এক্সপ্লেইন দ্য বেসিক পারপাস অফ এফটিপি, হ্যাঁ, সফটওয়্যার ইন ওয়েব ডেভেলপমেন্ট। আপনি এখন উত্তর লিখে দিলেন যে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল তো এখানে লিখেই দিছে, তার মানে আপনার এই উত্তরটা ওনারা জানতে চাচ্ছে না, আপনার কাছ থেকে আরেকটু ডিসক্রাইব করে জানতে চাচ্ছেন। তো আপনি কি করবেন? ফাইল ট্রান্সফার প্রোটোকল মানে কি? ফাইল আদান প্রদান, তাই না? ফাইল ট্রান্সফার প্রোটোকল বলতে কি বোঝায়? ফাইল আদান প্রদানের জন্য। তাহলে আপনি এটাকে সুন্দরভাবে লিখতে পারেন যে আমার লোকাল কম্পিউটার থেকে সার্ভারে ফাইল আপলোড এবং ডাউনলোড করার জন্য আমরা এফটিপি ব্যবহার করে থাকি। তাহলে কি দাঁড়ালো? লোকাল কম্পিউটার থেকে আমার ফাইল সার্ভারে আপলোড এবং ডাউনলোড করার জন্য আমরা এফটিপি ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে এটার আনসার। 30 নম্বরটা হচ্ছে হাউ ডু উই ক্রিয়েট অ্যান এইচটিএমএল লগইন ফর্ম উইথ এ সাবমিট বাটন। দেখেন এখানে একটা লগইন ফর্ম ক্রিয়েট করতে বলছে সাবমিট বাটন সহ। তো এখানে লেভেল দিছে, অনেক কিছু দিছে। তো আপনারা প্লেস হোল্ডার, শুধুমাত্র প্লেস হোল্ডার দিয়ে যদি আমি করি তাহলে আমার এখানে কোড অনেকটা কমে যাবে। একটা লগইন ফর্ম তৈরি করবেন, ইউজার নেম নেবেন, পাসওয়ার্ড নেবেন এবং সাবমিট বাটন নেবেন, শেষ। তবে মাস্ট বি আপনি ফর্ম ট্যাগের ভিতরে লিখবেন, ফর্ম ট্যাগ শুরু করবেন এবং ফর্ম ট্যাগ শেষ করবেন, তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র লিখে দিলে ভুল ধরবে, বুঝছেন? তো ফর্ম ট্যাগটা অবশ্যই শুরু করবেন এবং শেষ করবেন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে when should I consider using SVG image? আমার মনে হয় এই প্রশ্নটা গত কোশ্চেনটাতেও ছিল যে আমি SVG ইমেজ কখন ব্যবহার করব। SVG কি? হ্যাঁ, SVG কি? SVG হচ্ছে একটা ফরম্যাট। কিসের ফরম্যাট? ইমেজের ফরম্যাট। একটু আগে যেমন আমরা পড়ে আসলাম JPG একটা ইমেজের ফরম্যাট, PNG একটা ইমেজের ফরম্যাট, ঠিক SVG হচ্ছে এরকম একটা ইমেজের ফরম্যাট। তো বলতেছে যে আপনি কখন SVG ইমেজ ব্যবহার করবেন এবং কেন। SVG ইমেজগুলো মূলত আমরা লোগো এবং আইকনের ক্ষেত্রে ব্যবহার করব। SVG ফরম্যাট কোন সময় ব্যবহার করব? আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করব। আপনারা হয়তোবা এখনো শিখতেছেন, অনেকেই যারা স্টুডেন্ট আছেন, যারা কাজ করেন, যারা অলরেডি ক্লায়েন্টের কাজ করেন, যেমন আপনারা অনেকেই
এক্সডি থেকে কাজ করেন। তো এক্সডি থেকে যখন আমরা কোনো লোগো বা আইকন এক্সপোর্ট করে নিই তখন কিন্তু এসভিজি ফরম্যাটে নিই। হ্যাঁ, এক্সডি ফাইল থেকে যদি আমরা কোনো লোগো অথবা আইকন এক্সপোর্ট করি তাহলে এসভিজি ফরম্যাটে করি। এখন আসি কেন? এই কারণে করি যে এসভিজি ফরম্যাটের রেজুলেশন অনেক ভালো থাকে। এসভিজি ফরম্যাটের কি ভালো থাকে? রেজুলেশন ভালো থাকে, ফেটে যায় না। হ্যাঁ, যত খুশি বড় করা যায়, হ্যাঁ, ছোট করা যায়, বড় করা যায়, এটা ফেটে যায় না। তাহলে এটার অ্যান্সার কি দাঁড়ালো যে কখন আমরা এসভিজি ইমেজ ব্যবহার করব এবং কেন? তাহলে আমরা উত্তর বলতে পারি যে আমরা লোগো এবং আইকনের ক্ষেত্রে এসভিজি ইমেজ ব্যবহার করব, কারণ এটার রেজুলেশন অনেক ভালো থাকে। ম্যাথস এর অ্যান্সার 22 নম্বর হচ্ছে হোয়াট ইজ অ্যান আইডি সিলেক্টর ইন সিএসএস। খুবই সহজ। আইডি সিলেক্টর কি? আমরা তো ওয়েবসাইট তৈরি করতেছি, তাই না? আমরা জানি সিলেক্টর কয় ধরনের হয় বলেন তো? সিলেক্টর 3 ধরনের হয়, একটা হচ্ছে ক্লাস আইডি আর হচ্ছে ট্যাগের নাম, তাই না? তো ট্যাগের নাম ধরেও আমরা কিন্তু সিলেক্ট করতে পারি, ক্লাসের নাম ধরেও সিলেক্ট করতে পারি, আইডি ধরেও সিলেক্ট করতে পারি। তো ওনারা জানতে চাইছে যে আইডি সিলেক্টরটা কি, মানে আইডি যে একটা সিলেক্টর এটা কি সিএসএস এ? এটা হচ্ছে একটা ইউনিক সিলেক্টর। জাস্ট বলবেন, আপনি যদি এই প্রশ্নটা আসে যে হোয়াট ইজ অ্যান আইডি সিলেক্টর ইন সিএসএস, আপনি বলবেন যে ইউনিক সিলেক্টর। ইউনিক সিলেক্টর এই কথাটা যদি লিখে দেন তাহলে আর কোনো এতগুলো কিছু লিখতে হবে না, ইউনিক সিলেক্টর কথাটা লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ মাল্টিপল সিএসএস ক্লাস টু এ সিঙ্গেল এইচটিএমএল এলিমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং ভুল করি আমরা খুব। আমরা শুধু উত্তরে গিয়ে লিখি ক্লাস 1 ক্লাস 2, ক্লাস 1 ক্লাস 2। এটা কিন্তু হলো না, যে কোনো একটা ট্যাগের মধ্যে আপনাকে নিতে হবে। আপনি ডিভ নেন অথবা পি ট্যাগ নেন অথবা এই নেন, যেটাতেই নেন না কেন নেন। যদি পেয়ার ট্যাগ নেন তাহলে অবশ্যই শুরু করবেন এবং শেষ করবেন। যদি সিঙ্গেল ট্যাগ নেন তাহলে তো সিঙ্গেল ট্যাগ হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার শিটে দেওয়া আছে ডিভ পেয়ার ট্যাগ, শুরু করছে শেষও করছে, দেখছেন? এরপর ক্লাস কথাটা কিন্তু এখানে ডিক্লেয়ার করছে, তারপর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে ক্লাস 1 স্পেস ক্লাস 2। যখনই স্পেস দিয়েছে তার মানে পরের ওয়ার্ডটা আরেকটা ক্লাস, এইটা হলো মাল্টিপল ক্লাস। ঠিক আছে, আমি এখানে দেখতেছি যে অনেক কোশ্চেনের অ্যানসারের শুরুতে কপি এডিট, হ্যাঁ, তারপরে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই টাইপের কথা আছে। তারপরে আবার যে কপি এডিট এগুলো পড়ে না, এটা হয়তো চ্যাট জিপিটি থেকে কপি করার কারণে ওই কপি এডিট কথাটা চলে আসছে, এটা খেয়াল রাখেন। হ্যাঁ, হাউ ডু ইউ ক্রিয়েট ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট? ও নাইস, সহজ। দেখছেন, একটা ফাংশন ক্রিয়েট করতে বলছে জাভাস্ক্রিপ্টে। ফাংশন কথাটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে, এরপর ফাংশনের একটা নাম দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলেন, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে console.log দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলেন, শেষ। এতটুকু দিলেও হবে। যে গ্রেট দিয়ে আবার এই যে এখানে কল করছে, কল করলেও হবে না করলেও হবে, কল করলে বেটার, না করলে সমস্যা নেই। 25 নম্বরটা হচ্ছে হাউ ডু ইউ ক্রিয়েট অ্যান অর্ডার লিস্ট ইন এইচটিএমএল। এইচটিএমএল আমরা অর্ডার লিস্ট কিভাবে তৈরি করি? আমরা জানি এইচটিএমএল এর দুই ধরনের লিস্ট তৈরি করতে পারি, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা ইউএল ব্যবহার করি, আর অর্ডার লিস্ট তৈরি করার জন্য ওএল ব্যবহার করি। ওএল পেয়ার ট্যাগ শুরু করলাম শেষ করলাম, এর মাঝখানে এলআই হচ্ছে লিস্ট আইটেম, আইটেম 1 আইটেম 2 দিলাম এবং কি অর্ডার লিস্ট তৈরি হয়ে যাবে। তারপরে 1 2 3 4 এরকম করে অটো চলে আসবে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর অ্যারেস এন্ড অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে অ্যারে আর অবজেক্ট কি? অ্যারে হচ্ছে লিস্ট অফ এলিমেন্ট, আর অবজেক্ট হচ্ছে কালেকশন অফ কি ভ্যালু পেয়ারস। অ্যারে হচ্ছে লিস্ট অফ এলিমেন্ট আর অবজেক্ট হচ্ছে কালেকশন অফ কি ভ্যালু পেয়ারস। 27 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য সেট টাইম আউট এন্ড সেট টাইম ইন্টারভাল। বলছে যে সেট টাইম আউট এটা একটা ফাংশন এবং সেট ইন্টারভাল এটা একটা ফাংশন। এই দুইটা ফাংশনের কাজ কি? টাইম আউট এই ফাংশনটার কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর কোড এক্সিকিউট হবে। সেট টাইম আউট ফাংশনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর কোড এক্সিকিউট হবে। সেট ইন্টারভাল ফাংশনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর কোড এক্সিকিউট হবে। ঠিক আছে, ধরেন যে আপনি 10 মিনিট একটা টাইম সেট করে দিলেন, 10 মিনিট পর পর কোডটা এক্সিকিউট হবে। আর সেট টাইম আউটের কাজ কি? একটা নির্দিষ্ট সময় পর কোডটা এক্সিকিউট হবে, মানে একবার হবে।
আপনি যদি চাচ্ছেন যে বারবার 10 মিনিট পর পর 10 মিনিট পর পর আমার কি কোডটা এক্সিকিউট হবে, তাহলে হচ্ছে সেট টাইম ইন্টারভাল, সেট ইন্টারভাল। 28 নম্বরে যে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তিনটা লুপের মধ্যে পার্থক্য কি? দেখেন, ফর লুপ হচ্ছে কি বলেন তো, একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত এক্সিকিউট হবে। আপনি যত নাম্বার ডিক্লেয়ার করে দিবেন বা অ্যাসাইন করে দিবেন সেই নাম্বার পর্যন্ত এক্সিকিউট হবে কোডটা। আর হোয়াইল লুপ হচ্ছে যদি কন্ডিশন ট্রু হয়, অর্থাৎ হোয়াইল লুপে প্রথমে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন ট্রু হলে কোড এক্সিকিউট করবে, মানে কোড চালান লাগে যাবে। এটা হচ্ছে হোয়াইল লুপ। আর ডু হোয়াইল লুপ কি? মিনিমাম একবার কোডটা এক্সিকিউট হবে, এরপর কন্ডিশন চেক করবে। এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তারপর 29 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল কন্ডিশনাল স্টেটমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। মানে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কি কি বলেন তো? ইফ, ইলস ইফ, ইলস এন্ড সুইচ স্টেটমেন্ট, এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আপনি একটা ইফ দিয়ে एग्जांपल দিয়ে দিতে পারেন যে ইফ যদি x যদি কি হয় 10 এর থেকে বড় হয় কনসোল ডট লগে করবে গ্রেটার, অন্যথায় কনসোল ডট লগে বলবে স্মল। ছোট্ট একটা প্রোগ্রাম এখানে আপনাকে লিখে দিতে হবে। 30 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ডকুমেন্ট অবজেক্ট মডেল ডম ইন জাভাস্ক্রিপ্ট। তার জাভাস্ক্রিপ্টের ডম কি? আমরা জানি ডমের ফুল মিনিং হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। আর এই ডমের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল এর কন্টেন্টকে ম্যানিপুলেট করা, অর্থাৎ এইচটিএমএল এর কন্টেন্ট পরিবর্তন করা। ঠিক আছে? ম্যানিপুলেট করা কথাটা বলবেন যা খুশি তাই বোঝাবে তখন। হ্যাঁ, যে ডমের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল এর কোনো কন্টেন্টকে ম্যানিপুলেট করা। তো মোটামুটি আমি 30টা কোশ্চেন আপনাদের কাছে একটু এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা এটা খুব ভালো করে পড়বেন, গত কোশ্চেনটাও খুব ভালো করে পড়বেন। এই কোশ্চেনগুলো ভালোভাবে পড়লে আপনারা হচ্ছে যে রিটেনে অনেক ভালো করবেন। মনে রাখবেন, আপনি যদি কোনোভাবে রিটেনে মিনিমাম 25 পান, তার মানে আপনি কম্পিটেন্ট। প্র্যাকটিক্যালে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না, আর প্র্যাকটিক্যাল অত কঠিনও হয় না। মেইন একটু সমস্যা হচ্ছে রিটেনটা। হ্যাঁ, আমরা অনেকেই এখানে অনেক ডেভেলপার থাকতে পারি যারা অলরেডি আমরা কাজ করতেছি, আমাদেরও কিন্তু রিটেনটা একটু সমস্যা, কারণ আমাদের তো লেখালেখির কোনো অভ্যাস নেই, তাই না? আমরা কোড করি সারাদিন। এরপর আরেকটা অসুবিধা হচ্ছে রিটেনে আমাদেরকে কোনো নেট ব্যবহার করতে দিবে না। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালি দেখেন, আপনি ওয়ার্কিং লাইফে দেখেন আপনার অফিসের মধ্যে আপনি কত বড় বড় প্রোগ্রাম করতেছেন, কত বড় বড় ইউজার সলভ করতেছেন। হ্যাঁ, ওইটা কিন্তু আমরা পারি, কারণ আমাদের কাছে নেট আছে, আমরা কোড বুঝি। হ্যাঁ, নেট থেকে আমরা দেখে দেখে বিভিন্ন ভাবে হোক ইনস্ট্রাকশন নিয়ে আমরা একটা সলভ করতে পারি প্রবলেম। কিন্তু রিটেনের ক্ষেত্রে শিক্ষার গুলো ভুল হয়ে যেতে পারে, বা রিটেন আবার কিভাবে লেখে। হ্যাঁ, থিওরি গুলো তো আমাদের অতটা আমাদের ভালো মনে থাকে না। হ্যাঁ, বা অতটা জানার কথা না। তো এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো, আমরা যারা স্টুডেন্ট আছি এবং যারা ডেভেলপার এখানে আছি, সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে রিটেনটা খুব ভালো করে পড়তে হবে। হেয়ালিপনা করা যাবে না। আপনাদেরকে আমি 60টা কোশ্চেন দিয়ে দিলাম, সেই 60টা কোশ্চেন অবশ্যই খুব ভালোভাবে পড়বেন। আগামীকালকে কোশ্চেন গুলো সম্পর্কে 2-1জনকে আপনাদেরকে জিজ্ঞাসা করবো। আমি আশা করতেছি আপনারা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। আর আমরা হচ্ছে যেদিন ফিজিক্যাল ক্লাস হবে, ফিজিক্যাল ক্লাসে কিন্তু এই রিটেন কোশ্চেন গুলো সবগুলো আমরা আপনাদেরকে পরীক্ষা নেওয়াবো। হ্যাঁ, একদম যেভাবে অ্যাসেসমেন্ট হবে সেভাবে পরীক্ষা নেওয়াবো। তো আমি আসলে দেখতে চাই না যে কেউ আসলে 30-এর নিচে পেয়েছে। হ্যাঁ, এরকম কাউকেই আমি দেখতে চাই না। আপনাদের 30টা কারেক্ট হবে তো? আমি আবারও বলি, বলেন তো কারেক্ট হবে? হ্যাঁ, আমি দেবো যে প্রশ্নগুলো পড়াবো, এই প্রশ্নগুলোই দেবো। হ্যাঁ, তার মানে অবশ্যই আমি চাই যে আপনারা 100% কারেক্ট করেন। স্যার কয়টা সেট দেওয়া হবে আমাদের টোটাল? আপাতত 2টা দিলাম, এই 2টা ভালোভাবে পড়েন, তারপর দেখি কি করা যায়। স্যার আমাদের এখানে তো সম্ভবত ব্যাচ, আমরা সেকেন্ড ব্যাচ স্যার। তার আগে তো সম্ভবত অন্য কোনো প্রতিষ্ঠানে হয়েছে আর কি, ওইখান থেকে ইয়া করতে হবে, সেট বাইর করলে সম্ভবত। ওগুলো আমরা দেখব, এটা ম্যানেজমেন্ট বিভিন্নভাবে একটু পুস্ট করার জন্য। আর একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো যে হুবহু আসবে এরকমটাও না, একটু এদিক ওদিক করে ঘুরে আসতে পারে, অথবা কয়েকটা কোশ্চেন আপনার আগে কমনও আসতে পারে। এই যে আপনারা যারা এখন পড়াশোনা করতেছেন বা জব করতেছেন,
এই পারিপার্শ্বিকতার উপর ডিপেন্ড করে আপনাকে আনসার গুলো করতে হবে। হ্যাঁ, ঘাবড়ানো যাবে না, এটা বা কি, এটা মনে করি নাই। আপনি একটু সময় নিয়ে খেয়াল করে দেখেন ওই কাজটা আপনি করছেন, ওই প্রশ্নটা আপনি পারেন। হ্যাঁ, তো আপনি যত মাথাটাকে ঠান্ডা রাখতে পারবেন আপনার কোশ্চেনের আনসার ততই কারেক্ট হবে। এরকম আরেকটা কোশ্চেন আছে আমার, জব কয়টা দেওয়া হবে স্যার টোটাল? জব থাকবে টোটাল 2টা। প্রথমে হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ থাকবে, অর্থাৎ একটা অফার লেটার লিখতে বলবে। আপনারা গতকালকে কাজ দেখাই দিয়েছিল, শুধু একটা অফার লেটার লিখতে হবে এমএস ওয়ার্ড দিয়ে। আচ্ছা স্যার, ওইটা তো কোনো প্রবলেম স্যার। ওয়েব কি স্যার আমাদের সিএমএস দিয়ে করা লাগবে নাকি ডাইরেক্ট র কোড দিয়ে? সিএমএসটা আপনি যে ফ্রেমওয়ার্ক ইউজ করবেন সেটা হচ্ছে বুট। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করা যাবে। আচ্ছা স্যার, তাহলে তো অনেক ইজি হয়ে যাবে। অনেক ইজি, অনেক ইজি। আপনাকে কোশ্চেনটা দেবো। মাইক্রোসফট অফিসের যেটা টাইপ করতে হবে সেটা কি কাগজে দেওয়া থাকবে? না না না, দেওয়া থাকবে ওখানে, দেওয়া থাকবে, ওটা দেখে দেখে টাইপ করবেন। হ্যাঁ, ওখানে শুধু একটু একটু লেখা থাকবে ব্র্যাকেটে ইওর নেম, ব্র্যাকেটে লেখা থাকবে ইওর কোম্পানি নেম। তো ইওর কোম্পানি নেমের জায়গায় আপনি আপনার মতো করে একটা নাম দিবেন, ইওর নেমের জায়গায় আপনি আপনার নাম দিতে পারেন, যার নাম্বার আপনি তার নামে দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার সেহেতু যেহেতু ফ্রেমওয়ার্কের কাজ হয়েছে সেহেতু তো অনেক হায়ার লেভেলের কোনো কিছু তো জানা লাগবে না স্যার। ও স্যার, আমার আরেকটা কোয়েশ্চেন আছে স্যার, ছোট একটা। কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে আমার, ওইটার জন্য কি আমার ব্যাক এন্ডের কাজ করা লাগবে নাকি জাস্ট কন্ট্যাক্ট ফর্মটা শো করলেই হয়েছে? ব্যাকএন্ডের কোনো কাজ এখানে নেই, ডাটাবেজের কোনো কাজ এখানে নাই। না না স্যার, যেমন আর কিছু কন্ট্যাক্ট ফর্মটা আমি যেরকম বলতে চাইতেছি স্যার, যেমন জিমেল নেম এটা নিয়ে সাবমিট করে হয়তো বা বলতে পারে যে আপনি আমার গুগল শিটের মাধ্যমে আমাকে একটু দেখান যে এগুলো পূরণ করা হয়েছে। এবার ওইটা কি কানেক্ট করতে হবে? ওকে ফাইন, না কোনো কানেক্ট করতে হবে না, শুধু আপনি কন্টেন্ট ডিজাইনটুকু করবেন। তবে এখানে জাভাস্ক্রিপ্টের একটা কাজ থাকবে, সেটা বলবো যে আপনি ফিল্ডগুলোকে ভ্যালিডেশন করেন। স্যার এটা পারবো স্যার, বুঝতে পারছি। ভ্যালিডেশন করতে হবে, আর তো কিছু না স্যার। না না, আর যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবো নাকি স্যার? যদি দরকার হয় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি স্যার। আচ্ছা শানুর, আমরা বলছি যে আমাদের যে ইউটিউবে লিংক দিয়ে দেওয়া আছে 2 নাম্বার ক্লাসটা, আপনি দেখলে বুঝতে পারবেন কি কি করা লাগবে, 2, 3, 4। হ্যাঁ, এই ভিডিওগুলো দেখলে আমি জি স্যার আমি এমনি বুঝতে পারছি, কিন্তু মেইনলি হইলো আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে আগে আরো কতগুলো এক্সাম দিয়েছিলাম, তো ওগুলোর মধ্যে সবগুলোর মধ্যে 4টা-5টা জব, এই কারণে আমি ভাবছি সিএমএস থাকবে এরকম করে আর কি 4টা লেভেল 3-তে ওই 2টা জবই থাকবে, ওয়ার্ড প্রসেসিং এর উপরে, আর একটা হলো আমাদের এই ফ্রন্ট এন্ডের যে ডিজাইন করা। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। এটা বুটস্ট্র্যাপই ব্যবহার করবে এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলেই ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে। ওইটা আমরা করে দেখাইছি, যে ওই ভিডিওগুলো দেখলে অনায়াসে বুঝতে পারবে। ইউটিউবে লিংক দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর বিস্তারিত ব্যাপার আরো আমরা আগামীকালকে দেখি কোনো এই যে আচ্ছা পার্সোনাল যে পোর্টফোলিও, এইটা একটু করে দেখানো যাবে ফারুক? স্যার আমার একটা করা আছে, ওইটা শেয়ার করলে হবে স্যার? হ্যাঁ শেয়ার করলে, তাহলে করা থাকলে সেটা আপনি ডিটেইলস করে দেখাবেন, শুধুমাত্র বুটস্ট্র্যাপ। আমি তাহলে কি না স্যার, আমারটা সম্পূর্ণ বুটস্ট্র্যাপ ছাড়া আর কি র ভাবে তৈরি করা, তো আর কি অ্যানিমেশন অনেক কিছু ছোটখাটো কিছু অ্যাড করা। আচ্ছা আপনি যে রিকোয়ারমেন্ট দিয়েছেন ওইটা অনুযায়ী করলেই তো হবে। একটা পোর্টফোলিও সাইটে রিকোয়ারমেন্ট দিয়েছেন, যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই অনুযায়ী করলেই হবে, ঠিক আছে। স্যার আমারটা তো জিপ ফাইল আকারে শেয়ার করব নাকি স্যার স্ক্রিন দিয়ে শেয়ার করব? ফাইল দিয়ে শেয়ার করেন, দেখে দেই, তারপর ওটা কারণ আমরা বেশি ক্লাব দিতে যাব না। হ্যাঁ, নরমাল ফাইল যাব, বুটস্ট্র্যাপে বেশি ইউজ করতে পারবে সবাই, তারপর দেখাইলে সবাই উপকার লাগতে পারে। স্যার 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে।
আমরা আজকে সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই, নাকি ফারুক আর কিছু বলবেন নাকি শেষ করে ঠিক আছে, তাহলে কালকে আগামীকালকে আমরা 9টায় যে আপনারা সাহিত্যটা করছেন ভালোভাবে আমার কথা একটাই এবং রিকোয়েস্ট একটাই, কোশ্চেন সেটটা খুব ভালোভাবে পড়েন। হ্যাঁ জি স্যার। ওকে, থ্যাংক ইউ ফর অল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।